জীবন ঠিক যেন পাহাড়ি নদীর মতো, যার উৎস সুন্দর, চঞ্চল, কিন্তু বাস্তবের মাটি ওকে বারবার ক্ষতবিক্ষত করে শান্ত করে তোলে। একটা সরু পাহাড়ি নদীর পাশ দিয়ে গাড়িটা দ্রুত ছুটে চলেছে। গাড়ি ভর্তি অনেক মানুষ, অনেক কথা, আর সেসবের মাঝে তিস্তা একা। এই একাকিত্ব সঙ্গে করেই চলেছে দার্জিলিংয়ের কোলে ওর ছোট্ট আশিয়ানার কাছে। ও জানে এই পাহাড়ের কোনো এক পাইনের নিচে মুখ কালো করে রয়েছে ওর আদর। জানলার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া ছুটে এসে লাগছে তিস্তার মুখে, আর সেই সঙ্গে ছোট করে কাটা চুল এলিয়ে পড়ছে কাঁধে। হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে। পাহাড়ে এসে অনেক দিন বাদে বেশ খানিকটা শান্তি পেয়েছে তিস্তা। প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছে। আপন মনেই ওর ঠোঁটে হাসি ফুটে উঠছে। হাসলে তিস্তার দুগালে টোল পড়ে, দেখতে ভারী মিষ্টি লাগে। পারদ নামতে থাকার সঙ্গে সঙ্গে বোঝা যায় যেন কমে আসা মনের মধ্যে জমে থাকা উৎকণ্ঠা আর চিন্তা। পাইন দেবদারুর জঙ্গল দুই ধারে, আর মাঝখানে পাহাড়ের গা বেয়ে রাস্তা চলে গেছে। ওই রাস্তা ধরেই তিস্তার গাড়ি ছুটছে। গাড়ির ভেতর উচ্চ স্বরে চলছে পাহাড়ি গান। কিন্তু তিস্তার মন ওর আশিয়ানাকে দেখার জন্য ছটফট করছে। তিস্তার ছোট্ট আশিয়ানা এখন বড় হয়ে গেছে। গত মাসের আজকের দিনেই ওর 14তম জন্মদিন ছিল। 3.5 ঘন্টার পথ পেরিয়ে গাড়ি এক জায়গায় এসে দাঁড়ালো। দুটো বড় ব্যাগ ও একটা ট্রলি নামিয়ে আনলো তিস্তা। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:30। ধূসর রঙে আঁকা একটা বড় বাড়ির দিকে তিস্তা ধীর পায়ে এগিয়ে গেল। পাহাড়ের এই ছোট্ট বোর্ডিং স্কুলেই আশিয়ানা থাকে। এই স্কুল ওকে একটা সুন্দর স্বাভাবিক জীবন দিতে পারবে। শহুরে যান্ত্রিকতার বাইরে ওকে একটা সুস্থ পরিবেশ দিতে পারবে। এই আশা থেকেই তিস্তা ওকে এখানে রেখে গেছে। তিস্তা ওর ব্যাগগুলো অফিসে রাখার ব্যবস্থা করল। এরপর ফাদারের সঙ্গে দেখা করার জন্য সেই দিকে হাঁটা দিল। ফাদারকেও সব জানিয়েই আশিয়ানাকে এখানে রেখে গেছে। তিস্তাকে ফাদার যথেষ্ট স্নেহ করে, ঠিক একইভাবে আশিয়ানাকেও। ফাদারের অফিসের সামনে এসে দরজায় টোকা দিয়ে তিস্তা বলল, ফাদার, আসতে পারি? শান্ত অথচ গভীর স্বরে ফাদার উত্তর দিল, শিওর, কাম ইন মাই চাইল্ড। তিস্তা হালকা হেসে বলল, গুড মর্নিং। আশিয়ানা কেমন আছে? ওর একাডেমিক রিপোর্ট কেমন ফাদার? ফাদার শান্তভাবে বললেন, মর্নিং চাইল্ড, ইটস সেম, শি ইজ গুড ইন স্টাডিজ, কিন্তু ওর সঙ্গে যতটা সম্ভব সময় কাটানোর চেষ্টা করো। লাস্ট মান্থে, ইয়েস, দ্যাট ওয়াজ মাই ফল্ট। ফাদারকে কথা শেষ করতে না দিয়েই তিস্তা নিজের ভুল স্বীকার করে বলল, ফাদার হয়তো সবটাই বুঝেছে, তাই আর কথা বাড়ালো না। তিস্তা ফাদারের সঙ্গে কথা বলা শেষ করল। তারপর ওর কাছ থেকে অনুমতিপত্র নিয়ে আশিয়ানার সঙ্গে দেখা করতে গেল। স্কুলের বাগান ঘেঁষে আশিয়ানা বসে আছে। আশিয়ানার ফর্সা, রোগা, পাতলা গড়ন, থুতনির কাছে একটা তিল, গায়ে স্কুলের ইউনিফর্ম, মাথা থেকে পিঠ পর্যন্ত লম্বা একটা পনিটেল ঝুলছে। বেঞ্চের কাছে বসে নিজের মনে ও কিছু একটা করছে। দূর থেকে দেখে ঠিক বোঝা যাচ্ছে না। তিস্তা আশিয়ানার কাছে এগিয়ে গেল। স্কুলের এই দিকটা খুব একটা শান্ত নয়। পাশেই খেলার বিশাল মাঠ। মাঠের বেশিরভাগ এলাকা দখল করে রেখেছে ছেলেদের দল। কিছু মেয়ে এক কোণে ছোটাছুটি করছে, কেউ আবার গোল টেবিল বৈঠক জুড়েছে। ওরই এক পাশে রয়েছে সাজানো বাগান, টবের মধ্যে রকমারি রঙিন ফুলের গাছ, পাহাড়ি ফুল গাছ, নানা রকমের নাম না জানা গাছে ভরা আছে ওখানটা। এই জায়গাটায় এলেই যে কারোর মন ভালো হয়ে যাবে। ওখানেই আশিয়ানাকে দূর থেকে দেখতে পেল তিস্তা। ও গাছগুলোর পরিচর্যা করছে পরম স্নেহে।
ঠিক যে স্নেহ দিয়ে তিস্তা ওর আশির জীবন ভরিয়ে দিতে চেয়েছিল। শান্ত পায়ে তিস্তা আশিয়ানার সামনে এসে দাঁড়ালো। আশিয়ানা সমস্তটাই প্রায় বুঝতে পারল, কিন্তু দেখে ও না দেখার ভান করে নিজের হাতের কাজ চালিয়ে গেল। তিস্তা এই মান অভিমানের পর্বের সমস্ত ধাপ জানে। এই হয়ে আসছে গত 9 বছর ধরে। আশিয়ানার এই চুপ করে থাকা, এড়িয়ে যাওয়ার স্বভাবটা তিস্তা বড্ড ভয় পায়। তিস্তা আশিয়ানার কাছে হাঁটু মুড়ে বসল। আশিয়ানার এলোমেলো চুলের মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলল, কেমন আছিস সোনামা? আশিয়ানা একবার চোখ তুলে তাকালো। শূন্য নিঃসার চোখের কোটর দুটো। পরক্ষণেই চোখ নামিয়ে হাতের কাজ করতে লাগলো। তিস্তার এখন গুরুদায়িত্ব মান ভঞ্জন করা। ও খানিক করুণ স্বরে বলল, কথা বলবি না মা? ইস, চুলের কি অবস্থা করেছিস। আয় এদিকে, ঠিক করে দি। আয় আয় এদিকে, ঠিক করে দি। খানিক ভারী গলায় জবাব আসলো, আমার যত্ন আমি নিজে রাখতে জানি। ঠিক এমন সময় তিস্তার ফোন বেজে উঠল। তিস্তার বাপই ফোন করেছে। ফোনটা ও ধরল না, বরং ফোনটাকে চোখের সামনে বাজতে বাজতে কেটে যেতে দেখল। মেয়েকে নিজের কাছে টেনে ধরার অধিকার কি তিস্তার আছে? তবু এগিয়ে গেল। মমতার স্বরে বলল, দাদান জন্মদিনে এত গিফট পাঠিয়েছে, দেখবি না? শুনলাম এই ইউনিট টেস্টের রেজাল্ট খুব ভালো হয়েছে। কংগ্রাচুলেশনস বাবা, ফাইনালটা আরও ভালো করে করবি, কেমন? অভিমান চুঁইয়ে পড়ল আশির কণ্ঠে। ও বলল, ওই গিফট আমার চাই না, আমার কিছুই চাই না। জন্মদিন আজ নয়, ভুলে গেছো হয়তো, ঠিক যেমনভাবে তোমরা আমাকে ভুলে গেছো। তিস্তার কষ্ট হচ্ছে, তবু সামলে নিয়ে বলল, কি বলছিস মা? তো জানিস আমি চাইলেও এত দূরে বারবার আসা যাওয়া করতে পারবো না। গত মাসে তো দাদানের বুকের ব্যথাটা বেড়েছিল আমার। অভিমানের পাহাড় আর ভালোবাসার অভাব মানুষকে নিষ্ঠুর করে দেয়। আর ওই সুর আশির গলাতেও বেজে উঠল। আমি কিচ্ছু জানতে চাই না মামনি, তোমাদের সব কিছুর পরে সময় হলে তখন আমাকে মনে পড়ে। তাছাড়া একবারও ফোন আসে না। সবার বাড়ি থেকে রোজ ফোন আসে, আমার কেন ফোন আসে না মামনি? বেশ খানিকক্ষণ চুপ করে থেকে আশিয়ানা আবার বলল, জন্মদিনে সবার বাড়ি থেকে কত কত লোকজন আসে। ওরা কেক কাটে, উইশ করে, ঘুরতে যায়, পুরো স্কুলে একসঙ্গে সেলিব্রেট করে। আমার রুমমেটের জন্মদিন ছিল আমার জন্মদিনে 4-5 দিন আগেই। ওরা কত আনন্দ করলো, সেলিব্রেশন হলো। ওর জন্য স্পেশাল কেক অর্ডার করা হয়েছিল, ওর পেরেন্টসরা সব অর্গানাইজ করেছিল। সবার এমনটাই হয় মামনি, শুধু আমারই হয় না। রাগ, ক্ষোভ, যন্ত্রণা মেশানো এক সুরে কথাগুলো আশিয়ানার মুখ থেকে বেরিয়ে এলো। তুমি জানো মামনি, আমি ওই দিন তোমার জন্য মাঠের কোণে ওই বেঞ্চে বসেছিলাম। সকাল সকাল স্নান করে রেডি হয়ে সন্ধ্যেবেলা পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম তোমার জন্য, কিন্তু তুমি এলে না। এমনকি আমাকে একটা ফোনও করলে না। আর এখন তুমি আমাকে সব দামি উপহার দিতে এসেছো। আমি ওই দিন একা ছিলাম, শুধু ফাদার আমাকে উইশ করেছিল, আর কেউ ছিল না। যখন ওই দিন তুমি আসতেই না, তখন আগে থেকে কেন জানিয়েছিলে যে এই বছর আমার জন্মদিনে তুমি আমার সঙ্গে থাকবে? তুমি কোনোদিন থাকো না মামনি, কোনোদিন থাকো না। তুমি এবারেও ছিলে না, তুমি ছিলে না, ছিলে না, ছিলে না তুমি মামনি, তুমি ছিলে না, তুমি ছিলে না মামনি। কথাগুলো বলতে গিয়ে আশিয়ানা কেঁদে ফেলল। ওর চোখের জল ঝরে পড়ছে, থুতনির কাছে তিলটা কেঁপে উঠছে ওর কথার তীব্রতার সঙ্গে। তিস্তার চোখও ছলছল করে উঠল। ওই তো সমস্ত অপরাধ করেছে। নিজের কষ্ট ভাগ করে নেওয়ার জন্য তিস্তার একটা জায়গাও নেই। আশিয়ানাকেও বুঝিয়ে পারল না, তবু হালকা গলায় আশিয়ানাকে বলল, উপায় ছিল না মারে, একটু বোঝ। উপায় থাকলে আমি আসতাম না তোর কাছে। বাপির খুব বাড়াবাড়ি হয়েছিল রে, সারাদিন হসপিটালেই কেটেছে, খুব টেনশন ছিল।
তুই তুই একটু বোঝ সোনামা, একটু বোঝ। তিস্তার কষ্ট হচ্ছে, ও আশিকে নিজের অবস্থাটা বোঝাতে পারছে না। মন চাইছে সোজা গিয়ে ও আশিকে বুকে জাপটে ধরে ধরে বলে, তোর এই কান্না শুধু তোকে নয়, আমাকেও যন্ত্রণা দিচ্ছে, চুপ কর মা, তুই চুপ কর। কিন্তু এই সুযোগ বা উপায় কোনোটাই ওর নেই, তাও নিজেই হারিয়েছে। হারিয়ে ফেলতে বাধ্য হয়েছে এক প্রকার। আশিয়ানা কি সেসব বুঝতে পারবে? ও কি কোনোদিন তিস্তাকে বুঝবে? ও কি তিস্তার আশিয়ানা হবে? এই সব প্রশ্ন তিস্তাকে জাপটে ধরছে। স্কুলের মাঠের পাশে এক বেঞ্চে মা মেয়ে দুজন। ওরা পাশাপাশি বসে আছে, অথচ ওদের মধ্যে একটা বিশাল ব্যবধান। তিস্তার মন তখন ব্যারাকপুরের গঙ্গাঘাটের কিছুটা দূরে এক বিশাল ফ্ল্যাট বাড়িতে। ওটা আশিয়ানার দাদানের বাড়ি, তিস্তার বাড়ি নয়। তিস্তার বাড়ি নেই। ওর বাড়ির ব্যালকনি থেকে দেখা যায় সামনেই বিশাল গঙ্গা বয়ে যাচ্ছে। এই ব্যালকনি তিস্তার খুব কাছের। এই ব্যালকনি তিস্তার জীবনের বহু মুহূর্তের সাক্ষী থেকেছে। এই বাড়িতে ও বড় হয়েছে, ওর স্কুল জীবন কেটেছে। এই বাড়ি ওর কলেজ জীবনের প্রথম প্রেমের সাক্ষী হয়ে আছে। আশিয়ানা সেই বাড়িতে খুব অল্প দিন ছিল। এসব ভাবতে ভাবতে হঠাৎ ঘোর কাটে তিস্তার। আজও আশিয়ানাকে সেই স্নেহ দেয় কি ওর দাদান, নাকি স্রেফ দায়বদ্ধতা, কর্তব্য? তিস্তা জানে ওর বাবা কোনোদিনই নিজের কর্তব্য থেকে পিছু পা হয়নি, সে জীবনে যত বড়ই ঝড় আসুক না কেন। আশিয়ানা মাঠের দিকে তাকিয়ে নীরবে বসে আছে। চারিদিক চুপ, বেশ আরাম এই শান্ত পরিবেশে। দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে। স্কুলের মাঠে সেই আগের মতো জমজমাট ভিড় নেই। দূরে কিছু ছেলে মেয়ে খেলা করছে ছুটে ছুটে। তিস্তা আর আশি তখনও বেঞ্চে বসে আছে। তিস্তা নীরবতা ভেঙে বলল, তোর নাচের তালিম কেমন চলছে? একটা নাচ করবি? বহুদিন দেখিনি রে। আশির এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে অভিমান জমতে জমতে পাহাড় হয়ে গেছে। ক্ষোভে ভরে গেছে মনটা। ও শান্তভাবে বলল, মামনি তুমি জানো, কিছুদিন আগেই ফাউন্ডেশন ডের প্রোগ্রাম ছিল। আমি নাচ করেছিলাম শ্রাবণের ধারার মতো রবীন্দ্র নৃত্য। সবার বাড়ির লোক এসেছিল সেদিন, তুমি তখনও আসনি। তিস্তা আনন্দের সঙ্গে বলল, তুই জানিস এটা আমার প্রিয় গান। জানি। সেদিন ওরা স্কুলের ব্যান্ডে তোমার মিউজিক অ্যালবামের গান গেয়েছিল। ওই গানটা তোমার লেখা আমি জানতাম। তোর ভালো লেগেছিল? আমি শুনিনি। তিস্তা করুণভাবে বলল, তোর আমার গান ভালো লাগে না তাই না? খুব উদাসীন কণ্ঠে আশিয়ানা উত্তর দিল, আমি ওই সিঙ্গারটাকে পছন্দ করি না। অমন করে বলে না মা, সে ভালো গান করে বলেই তো আজ তোর মামনির গান সবাই শুনছে। দেখ না মামনি, হি সিমস টু বি ভেরি রুড অ্যান্ড অ্যারোগেন্ট। আমার ভালো লাগে না। কথাটা শুনে তিস্তার বুকের ভিতরটা ছ্যাত করে উঠল। পরক্ষণেই ও নিজেকে সামলে নিয়ে বলল, এরকম ভাবে বলে না মা, উনি নামি দামি একজন মানুষ, কত সুন্দর গান করেন বলতো। আশির গলায় সেই একই সুর বাজতে থাকে। সে তো ম্যাক্সিমাম গান তোমার সুর, তোমার লেখা নিয়ে করে। হ্যাজ নো ক্রিয়েটিভ সেন্স। তিস্তা জানে আশিকে বোঝানো বৃথা চেষ্টা। যতই হোক, আশিয়ানা তো ওরই মেয়ে। ও নিজে যেটা বিশ্বাস করে, যা উপলব্ধি করে, তাতেই স্থির থাকে। তবু তিস্তা ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও কথা ঘোরানোর জন্য বলল, ওরকম বলে না মা। আচ্ছা শোন, আচ্ছা বেশ, আজ একটা নাচ করবি? মামনি প্লিজ না, আজ আমি একটা গান করি, তুই নাচবি? এবার একটু কড়া ভাবে আশিয়ানা বলল, মামনি
তিস্তা বারবার অনুরোধ করে ছোট্ট শিশুর মতো আশিয়ানাকে, একটা 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 নাচ কর না মা, তুই নাচটা ভালোবাসিস আমি জানি, একটা নাচ কর না মা, প্লিজ প্লিজ একটা নাচ কর না। আশিয়ানার গলায় ক্ষোভ এতটাই জমে উঠেছে যে সেখান থেকে কোনো ইতিবাচক শব্দ বেরোনো বন্ধ করে দিয়েছে। তবুও উত্তর দিল, মামনি আমাকে রিকোয়েস্ট করো না প্লিজ, এখন আমার ইচ্ছে করছে না, তুমি আমার লাইফের কোনো স্পেশাল মোমেন্ট অ্যাটেন্ড করোই না, আর যেদিন যে কোনো সময় এসে তুমি আমাকে এরকমভাবে রিকোয়েস্ট করবে আর আমাকে শুনতে হবে কেন মামনি? হ্যাঁ, তুমি আমার কোনো রিকোয়েস্ট রাখো? তিস্তা চুপ করে শোনে। আশিয়ানার রাগ প্রকাশ করাটা খুব দরকার, তাই তিস্তা চুপ করে নিজেকে সংযত রাখে যাতে ও দুর্বল হয়ে না পড়ে। খানিক পরে তিস্তা বলল, মা তোকে আমার আর কোনো রিকোয়েস্ট রাখতে হবে না, শুধু আমার ওপর রাগ করে কখনো নাচ ছাড়িস না, ওই ঘুঙুর জোড়া কখনো কাজ ছাড়া করিস না মা। আশিয়ানার ভিতরটা চৌচির হয়ে যাচ্ছে। ও ওর মায়ের সামনে শক্ত হতে চায়, কিন্তু তিস্তার ভিতরে এমন কোনো শক্তি আছে যা কিছুতেই আশিয়ানাকে দূরে যেতে দিচ্ছে না। মা মেয়ের সম্পর্কের মাঝে পাহাড় সমান অভিমান জমেছে, যা আর কখনো গলবে না। আশিয়ানা কিছুতেই বুঝতে পারে না কেন মাত্র 5 বছর বয়সেই ওর মা ওকে দূরে সরিয়ে দিয়েছে। বাবাকেও সেরকমভাবে কখনোই পায়নি। ওর কাছে ওর বাবার ছবিটা বড্ড আবছা থেকে গেছে। এখন মামনিই একমাত্র যে মাসে বছরে একবার হলেও আসে, আর কেউ আসে না, কেউ খবরও রাখে না। তবে এবার মামনি ছাড়াও আর একজন এসেছে। ও ওর ক্লাসরুমের জানলা থেকে দেখেছে তিস্তা আর ওই লোকটা একই গাড়িতে এসেছে। ওই লোকটা কি আশিয়ানার কাছে এসেছে? কেউ? এরকম অনেকগুলো প্রশ্ন আশিয়ানার মাথায় ঘুরছে। ও চাইলেও প্রশ্নটা মুখে আনতে পারছে না। সময় ওদের মাঝে যে দূরত্ব তৈরি করেছে সেটা অতিক্রম করা দুজনের কাছেই যন্ত্রণার। আশিয়ানা মৌনতা ভেঙে কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কি মনে হতে কিছু না বলেই উঠে গেল। বিকেল হয়েছে, এখনো হস্টেলে যাবে, ওর পড়াশোনা আছে, যদিও ওটা নিছক বাহানা মাত্র। আসলে ও আর পারছে না নিজেকে কঠিন রাখতে, ও পালাতে চাইছে। এমন সময় হঠাৎই তিস্তা মায়া মাখা গলায় গান ধরল, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। পাহাড়ে তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। আকাশটা অনেকগুলো রঙের একটা প্যালেট হয়ে উঠেছে। আশিয়ানা চুপটি করে আবার বসে পড়ল। ওর মায়ের গান এতটাই সুন্দর যা মুহূর্তে মানুষকে সম্মোহিত করতে পারে। বহুদিন পরে ও মায়ের গলায় গান শুনছে। ও কেঁদে ফেলছে গান শুনতে শুনতে। ওর ইচ্ছে করছে ও চিৎকার করে কেঁদে ফেলুক, নিজের সব অভিযোগ মামনির সামনে রেখে দিক, কিন্তু সেটাও পারছে না। গান কখন শেষ হয়ে গেছে আশিয়ানা বুঝতে পারেনি। বেশ অনেকক্ষণ চুপ করে থাকলো দুজন। তারপর তিস্তা বলল, কথা বলতে বলতে সন্ধে হয়ে এসেছে, একসাথে সূর্যোদয় না দেখা হোক, সূর্যাস্ত দেখা হলো আমাদের। এবার তুমি হস্টেলে যাও, আমি সামনের হোটেলেই উঠেছি, কাল সকালে দেখা হবে, কেমন? আশিয়ানা বলল, কাল আমার টেস্ট আছে, আই ক্যান্ট মিট ইউ টুমরো। তিস্তা খানিক হেসে উত্তর দিল, কাল তোমার কোনো টেস্ট নেই মা, ফাদারের সাথে আমার কথা হয়েছে, কাল তুমি রাজি থাকলে কাছের মনেস্ট্রি থেকে আমরা ঘুরে আসতে পারি। তুমি যাবে আমার সাথে? সুন্দর হয়ে তৈরি হয়ে আসিস মা। আজ আসি।
আশিয়ানা কোনো কথা খুঁজে পেল না। চুপচাপ আস্তে আস্তে ও নিজের হস্টেলের দিকে চলে গেল। ধীরে ধীরে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে উঠছে। পাহাড়ে তখন সন্ধে নামছে। আকাশ লাল হয়ে উঠেছে। নীলাভ আভা ছাপিয়ে চারিদিকে অন্ধকার নেমে আসছে। তিস্তা ধীরে ধীরে হোটেলের দিকে চলল। রাতে পাহাড় থেকে নিচের শহর দেখতে ভীষণ সুন্দর লাগে। যত রাত বাড়ছে তত ঠান্ডাও বাড়ছে। ঠিক যেমন তিস্তা ও আশিয়ানার সম্পর্কের উষ্ণতা ফুরিয়ে বরফের মতো কঠিন হয়ে গেছে, তেমন তিস্তা জানে ওদের মাঝের এই বরফ গলতে সময় নেবে। আশিয়ানা বড্ড অভিমানী। ও আশিয়ানাকে যা বলতে এসেছিল পরিস্থিতি ওকে সেই কথাগুলো বলার সুযোগই দিচ্ছে না। প্রায় 7-8 মাস পরে দেখা হচ্ছে ওদের। ছোট্ট মেয়ে তো এইটুকু অভিমান মায়ের কাছে করবেই, কিন্তু তিস্তার যে ওকে কিছু বলার আছে, কথাটা আশিয়ানাকে বলার সঠিক সুযোগ তিস্তা পাচ্ছে না। রাস্তায় যেতে যেতে তিস্তার এসব নানা চিন্তা মাথায় আসছে। আসলে দূরত্ব জিনিসটা খুব যন্ত্রণা। একবার তৈরি হলে সেটাকে মেটানো মুশকিল। হলিডে হোম হোটেলের 207 নম্বর ঘর। একটা কিং সাইজ সিগারেট ধরিয়ে ব্যালকনি থেকে পাহাড়ের নীরবতা উপভোগ করছে অনিন্দ। প্রায় 6 ফুট লম্বা চেহারার একটা মানুষ। চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখ ভর্তি দাড়ি আর মাথা ভর্তি ব্যাক ব্রাশ করা আঁচড়ানো চুল। দেখলে মনে হয় লোকটার একটা নিজস্ব স্টাইল আছে। আজকে ওর দার্জিলিংয়ে শো ছিল। গানটা নিয়ে কখনো যে এতটা এগোতে পারবে ও ভাবেনি। একটা সময় নিজের অরিজিনাল অ্যালবাম বার করতে কম মাথার ঘাম পায়ে ফেলতে হয়নি ওকে, তবু সম্ভব হয়নি। কিন্তু হঠাৎ করে একদিন ওর ভাগ্যের চাকা ঘুরে গেল। আর আজ ও একজন নাম করা গায়ক। যদিও একটা সময়ের পর সমস্ত আশা ও ছেড়ে দিয়েছিল, চাকরিটাই করছিল মন দিয়ে। কিন্তু ওই যে ঠিক যে সময় মানুষ সমস্ত আশা ছেড়ে দেয়, সেই সময়েই সুযোগ তার দরজায় এসে কড়া নাড়ে। এখানেও সেরকমটাই হয়েছিল। অনিন্দ চন্দননগরে বড় হওয়া সাধারণ মধ্যবিত্ত বাড়ির সরকারি চাকুরিরত তথাকথিত ভদ্রলোক। ছোটবেলা থেকেই ও বরাবর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে একটা চাকরিও পেয়েছে। বলা ভালো, চাকরিটা জিতে নিয়েছে। এই দুর্লভ বাজারে এটা অনিন্দর একটা বিশাল কৃতিত্ব। বিয়ে করে উঠতে পারেনি এখনো। প্রেম যে আসেনি জীবনে এমনটা নয়, কিন্তু চিরকালীন ইঁদুর দৌড়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের চক্করে প্রেম বিয়ে কোনোটাকেই আর আলাদা করে সময় দিয়ে উঠতে পারেনি। ইমোশন বস্তুটা ওর মধ্যে এখন আর নেই বললেই চলে। শখের জিনিস গান। একসময় গানকেই জীবন জীবিকার সহায় সম্বল করতে চেয়েছিল, কিন্তু এই বৃহৎ পৃথিবীতে পড়াশুনো করে জীবন গড়া তুলনামূলকভাবে সহজ, কিন্তু গান গেয়ে পরিচিতি পাওয়া প্রায় অসম্ভব। এখনও চাকরি সূত্রে বর্ধমান শহরের বুকে একটা ফ্ল্যাটে থাকে। নিজের বাড়ি থেকে বহুদিন বাইরে থাকায় বাড়ির সাথে সরাসরি যোগাযোগ এখন প্রায় খুবই কম। বাড়ি থেকে বিয়ের চাপ আসছে, কিন্তু ও সবেতেই অবিচলিত মরু উদ্ভিদের মতো প্রতিক্রিয়া দেখাচ্ছে। আজ এত বছরে ও গান নিয়ে কিছু করার সুযোগ পেয়েছে। ওকে এই শহর বাংলার মানুষ চিনছে। ও গান গাইছে, ওর অরিজিনাল অ্যালবাম বেরোচ্ছে। ও ওর স্বপ্নকে ডানা মেলে উড়তে দিতে পেরেছে। এখন ও আর কোনো পিছুটান চায় না। হোটেলে ফিরে এলো তিস্তা।
আশিয়ানার সাথে দেখা করে ওর মন যতটা ভালো হওয়ার কথা তার থেকে অনেক বেশি খারাপ হয়ে গেছে। মেয়ের কষ্ট হচ্ছে আর মা হয়েও কিছুই করতে পারছে না, এটাও সহজে মেনে নিতে পারছে না। হোটেলে এসে তিস্তা ফ্রেশ হলো, কোনোভাবে খাবার খেলো, তারপর চুপ করে বসে রইল। এমন সময় পিছন থেকে একটা শক্ত হাত ওর কাঁধের ওপর এলো। তিস্তা এক মুহূর্ত বাঁচার তাগিদ ফিরে পেল। হাতটা ধরেই তিস্তা বলল, কেমন হলো আজকের শো? ভীষণ স্যাটিসফ্যাকশনের সঙ্গে উত্তর এলো, সাকসেসফুল, ভীষণ ভালো। তিস্তার কণ্ঠে এখন একটা অজানা শান্তি। কোন কোন গান গাইলে আর মানুষজনের ভালোবাসা কেমন পেলে? অনিন্দ বলে গেল, পাহাড়ের মানুষ খুব ভালোবেসে গ্রহণ করেছে আমাকে আর তোমার গানকেও। অনেক গান গেয়েছি বুঝলে। আজকে এখানে কনসার্ট হচ্ছিল, আমাদের টিম তার সামনাসামনি হোটেল উঠেছে। অনিকেতের কাছে প্রোগ্রামের রেকর্ডিংগুলো পেয়ে যাবে, তুমি পুরো শোটাই দেখতে পাবে। শুধু অত মানুষের উত্তেজনা আর ভালোবাসা তুমি দেখতে পেলে না, এইটুকুই যা। ওখানে থাকলে তোমার খুব ভালো লাগতো বুঝলে। আসলে তোমার লেখা এত সুন্দর সব জীবনমুখী গান, সেসব গানকে মানুষ ভালোবাসা না দিয়ে কোথায় যাবে। ইতিমধ্যে তিস্তা বসার জায়গা ছেড়ে উঠে জানলার সামনে এসে দাঁড়িয়েছে। অনিন্দর কথাগুলো শুনে ওর একটু লজ্জা লাগলো ঠিকই, তবে অজানা কোনো কষ্ট দলা পাকিয়ে এলো গলার কাছে, যা সেই লজ্জা আনন্দ কোনোটাই ঠিকভাবে প্রকাশ করতে দিল না। তবুও বলল, তোর কি যে বলো অনিন্দ। অনিন্দ একইভাবে বলল, যা সত্যি তাই বলি। এ কি, সুন্দরকে সুন্দর বলতে জানতে হয়, যা সবাই বলতে সাহস করে না, আমার সাহস আছে। তিস্তা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি আর কি করলাম? তুমি না থাকলে আমারই বা কি অস্তিত্ব থাকতো? সেই কোন স্কুলের দিন থেকে তো নিজের শখ বাঁচিয়ে রেখেছি, কিন্তু নিজের পরিচয় কি বানাতে পারলাম বলো? আজকে 35 বছর হয়ে গেল, তাও তুমি ছিলে বলে কিছু করতে পারলাম। তুমি না থাকলে আমার স্বপ্ন চিরকালই স্বপ্নই থেকে যেত, সে আর বাস্তবে রূপ পেত না। অনিন্দ তিস্তার দিকে এগিয়ে গেল, ওর দুই কাঁধে হাত দিয়ে নরম কণ্ঠে বলল, আহা, আবার পুরনো কথায় মন খারাপ করো কেন? যা হয়ে গেছে তা নিয়ে আলোচনা করলে মন খারাপ হয়ে যাবে, তখন মিষ্টি সুর আর সুন্দর কথা তৈরি হবে কি করে? যা হয়েছে তা ভুলে যেতে পারলে তোমার আমার আশিয়ানা সবারই ভালো। যাকে বলো, আজকে তোমার দিন কেমন কাটলো? অনিন্দর এই স্বভাবটার জন্যই তিস্তা নিজের অজান্তেই ওর প্রতি আকৃষ্ট হয়েছে। তিস্তাকে ও অতীত নিয়ে কষ্ট পেতে দেয় না, তিস্তাকে সবসময় কাজে ব্যস্ত রাখে। কিন্তু অতীতকে ভুলে বর্তমানকে গ্রহণ করা অথবা ভবিষ্যতের আশা দেখা কোনোটাই সম্ভব নয়। আজকের দিনের মধ্যে অতীতের বীজ পোঁতা আছে, যাকে উপড়ে ফেললে একটা ফলনদায়ী গাছকে মেরে ফেলা হবে। সে কথা তিস্তা কিছুতেই অনিন্দকে বোঝাতে পারছে না। তিস্তার হঠাৎ চুপ করে যাওয়া স্বভাবটা বরাবরের। ওকে একবার ঝাঁকুনি দিয়ে অনিন্দ বলে, কি হলো বলো, আজকের দিনটা কেমন কাটলো তোমার? তিস্তা হালকা হেসে অনিন্দকে উত্তর দেয়, যেমনটা প্রতিবার হয়, এ নতুন কিচ্ছু নেই। আবার আশিয়ানা তোমার থেকে মুখ ফিরিয়েছে। অনিন্দর গলায় এবার একটু বিরক্তির স্বর ফুটে উঠল। এই জন্য, ঠিক এই জন্য আমি তোমাকে এখানে আসতে বারণ করি। কিন্তু তুমি শুনলে তো এত অপমান সহ্য করতে হয় না। ও যখন তোমার কষ্ট বোঝে না তখন অযথা কেন বলো? কি বলছো অনিন্দ? আশিয়ানা আমার মেয়ে। অনিন্দকে কথা শেষ করতে না দিয়েই একটু জোর গলাতেই তিস্তা বলে উঠল, এখানে অপমানের কি আছে? মামের মধ্যে মান অভিমান হতে নেই বুঝি? অনিন্দর গলা থেকে তখনও খানিকটা বিরক্তি ঝরে পড়ছে। সে যাই বলো, তোমার আশিয়ানা কিন্তু একটু বেশিই রাগ দেখায়। তুমি দেখোনি তাই এমন বলছো। ও খুব ভালো, খুব সরল সহজ একটা মেয়ে, কিন্তু ওর রাগ হওয়ার তো খুব স্বাভাবিক। আমি নানা কারণে ওকে দূরে সরিয়ে রেখেছি। ওসব কি আশিয়ানা বুঝবে? তো এখনো অনেকটা ছোট, আর আমি চাই না যে ওর জীবনে
এতটুকু কালি ছিটুক চাই না আমি, সত্যি চাই না আমি। অনিন্দ খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। আরে আবার এই দেখো কান্নাকাটি কেন? আচ্ছা বেশ বাবা, ঠিক আছে, ভুল হয়েছে আমার, আমি সরি। তুমি যদি আমার সঙ্গে তোমার আশিয়ানার পরিচয় না করিয়ে দাও তাহলে চিনব কি করে বলো তো? এ তো ভারী মুশকিল হলো। আমি আশিয়ানার জন্য যে এত উপহার আনলাম, তা তুমি ওকে দাওনি? যাই বলো, হয়তো সত্যি তোমার মেয়ে ভারী মিষ্টি। যার মা এত সুন্দর, মেয়েকে তো ভালো হতেই হবে। তিস্তা হেসে ফেলল। খানিকক্ষণ পরে বলল, কি যে বলো, ধুর। শোনো, যেটা বলছিলাম, কাল আমি আর আসি একটু বেরোবো, বহুদিন বাদ দিয়ে দুজনে একসাথে একটু সময় কাটাবো। তাছাড়া আসি কাল আসতে রাজি হয়েছে, তাই কাল তোমাকে আর ডাকতে পারছি না। কিছু মনে করো না প্লিজ। এবার মেয়েটা সত্যি খুব কষ্ট পেয়েছে, সময় নেবে হয়তো সহজ হতে, আর আমি ওকে সেই সময়টা দিতে চাই। আচ্ছা বেশ, কাল তবে মাদার অ্যান্ড ডটার ডেট। এনজয় ইউর ডেট। আমাকে নিয়ে চিন্তার কিচ্ছু নেই। তুমি আগে আশিকে সময় দাও, আমি পরে আবার কখনো আসবো দেখা করতে, কেমন? ঘরটা খানিকক্ষণের জন্য শান্ত হয়ে গেল। হয়তো ওদের কথা ফুরিয়ে গেছে। অনিন্দ ততক্ষণে একটা সিগারেট ধরিয়ে ফেলেছে। তিস্তা কালকের ব্যাগ গোছাতে গোছাতে বলে উঠল, তোমায় শুধু শুধু এবার আসতে হলো বলো? কত কষ্ট করে এত দূর থেকে এলে তুমি, তারপর তুমি আবার এতটা রাস্তা এলে, টিমের সবাইকে ছেড়ে এলে, তোমার বেকার বেকার অযথা হয়রানি হলো। অনিন্দ খানিক চুপ করে থাকলো, তারপর হেসে বলল, না না, সে ঠিক আছে, এত ভাবার দরকার কি তোমার? এত দূর এসেছো, আশিয়ানার জন্য এসেছো, ওর কথা ভাবো, ওকে সময় দাও, ওর তোমার সময়ের প্রয়োজন আছে। তিস্তা অনিন্দর মধ্যে ভরসা করার একটা জায়গা খুঁজে পায়। অনিন্দর এই কথাগুলোই যেন ওর মধ্যে সাহস যোগায়, ভরসা বিশ্বাসের জায়গাটা শক্ত করে তোলে। তিস্তা এই কারণেই অনিন্দর প্রতি দুর্বল হয়ে পড়ছে দিন দিন। তিস্তা জানে এই সম্পর্ক শুধুই বন্ধুত্বের, ওরা শুধু বন্ধু। অনিন্দ ওর অসময়ের বন্ধু, অসমবয়সী বন্ধু। এই বন্ধুত্ব তিস্তা নষ্ট করতে চায় না, তাই নিজের সমস্ত ফিলিংস চেপে রেখেছে। তবু মনকে বাধা দেয় কার সাধ্য? ও জানে না আদেও অনিন্দর মনে কি আছে। আবার তিস্তা নিজেই জানে না ও অনিন্দকে বন্ধুর থেকে বেশি কিছু ভাবছে কিনা। এসব ভাবতে ভাবতে তিস্তা বিছানার এক পাশে বসল। অনিন্দ হঠাৎ তিস্তার ঘোর কাটিয়ে বলল, চললাম ঘুমোতে, তুমিও ঘুমিয়ে পড়ো, গুড নাইট। এই বলে নিজের রুমে চলে গেল অনিন্দ। হোস্টেল রুমের এপাশ থেকে ওপাশ হেঁটে চলেছে আশিয়ানা। ওর মনটা আনচান করছে। পড়াতে আজ মন বসেনি। সামনেই ফাইনাল পরীক্ষা, তাতে ওকে ভালো রেজাল্ট করতেই হবে, তারপরেই ক্লাস 10। কিন্তু ওর মামনিকে নিয়ে আজ মনটা বড়ই ছটফট করছে। মামনির সাথে কি ও আজ একটু বেশি রুক্ষ ব্যবহার করলো? কিন্তু মামনি কেন ওর কষ্টটা দেখতে পায় না? ওর তো বেশি কিচ্ছু চাহিদা নেই, ও ওর মামনি আর দাদানের সঙ্গে থাকতে চায়। সেই ছোট্টবেলায় যেমন হাসি খুশি ছিল, সেই স্মৃতি এতই অল্প দিনের যে ওর সেসব স্পষ্ট মনেও নেই। ও রোজ রাতে ওর মামনির গান শুনে ঘুমোতে চায়, মামনির হাতের রান্না খেতে চায়, মামনির সাথে ও নিজের দাদানের খেয়াল রাখতে চায়। কিন্তু মামনি কেন ওকে সবকিছু থেকে আলাদা রাখে তার জবাব কিছুতেই পাচ্ছে না। ও তো ওর বাবাকে চায় না। জ্ঞান হওয়ার পর থেকে ওর বাবাকে ও সেরকম ভাবে কখনো কাছে পায়নি। ও শুধু ওর মামনিকে চায়। কেন মামনি ওর থেকে সব লুকাচ্ছে, পালাতে চাইছে? ও তো সবই জানে। আশির মনের হাজারটা প্রশ্নের সাথে আজ আরো কতগুলো নতুন প্রশ্ন জুড়ে এসেছে।
আজ ওর মামনির সাথে যে এসেছে, সে কেন এসেছে এখানে? মিমি হঠাৎই পাশ থেকে চিৎকার করে বলল, আসিয়া না, লাইট অফ কর, ওয়ার্ডেন আসছে। তুই বকা খাবি, সঙ্গে আমাকেও খাবি, প্লিজ টার্ন অফ দ্য লাইট। আসিয়ানা ওর চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো, থতমত খেয়ে বলল, হ্যাঁ 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 করছি, তুই ঘুমো, আমি করে দিচ্ছি। মিমি ইয়ার্কির ছলে বলল, তুই মনে হয় আজ 5-6 কেজি ওয়েট লস করে ফেললি। নাও স্টপ ওয়াকিং ব্রো। আসিয়ানা শান্তভাবে বলল, তুই ঘুমো মিমি প্লিজ, আমি লাইট অফ করে দিচ্ছি, নে ঘুমো। মিমি নিজের বেডশিট ঠিক করতে করতে বলল, আজ আন্টি এসেছে না? তাই তুই এত ডিস্টার্ব আছিস, তাই তো? আসি, তুই আন্টির সঙ্গে সময় কাটা, দেখবি তোর সব প্রবলেম ঠিক হয়ে যাবে। স্ট্রেস নিস না, আর আন্টিকেও স্ট্রেস দিস না। আন্টির বয়স হচ্ছে, তোর মনের কথা সব খুলে বল আন্টিকে। মিমির কথাগুলো যেন আশির কানে বাজছে। মিমি তো ভুল কিছু বলছে না, সত্যি তো। ও আজ খুব খারাপভাবে কথা বলেছে ওর মামনির সঙ্গে। কাল কি তবে ভুল শুধরে নেবে? কিন্তু মামনির সামনে ও কিছুতেই দুর্বল হতে চায় না। ও দুর্বল নয়। এসব চিন্তা করতে করতে আশি নিজের বিছানায় এসে বসল, নিজেকে শুঁয়ো পোকার মতো গুটিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। কখন যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল ও নিজেও বুঝল না। পরের দিন সকালে ভোর ভোর উঠে আশি নিজের সব কাজ সেরে ফেলেছে। আজও খুব খুশি। অনেক দিন পরে ও আর মামনি ঘুরতে যাবে। আশি আর ওর মামনি, আর কেউ না। ওরা ঘুরবে, খাবে, আনন্দ করবে। ও ঠিক 8:30 নাগাদ স্কুলের গেটের কাছে তিস্তার জন্য অপেক্ষা করছে। এদিকে রাস্তায় আস্তে আস্তে তিস্তা ভাবছে, আশি আজ আসবে তো? আজ ওরা অনেক ঘুরবে। মা মেয়ে দুজনের মনেই একই উত্তেজনা রয়েছে, কিন্তু কেউই প্রকাশ করতে পারছে না। তিস্তা রেডি হয়ে চলে এলো ঠিক 9টার মধ্যে। আশি সেখানে আগে থেকেই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, হলুদ ফ্রক আর পিঠ জুড়ে ছড়িয়ে থাকা চুল। ওর চোখ দুটো যেন কথা বলছে। আশিকে দেখতে আজ খুব মিষ্টি লাগছে। তিস্তা কাছে এসে হাত বাড়িয়ে বলল, ভারী মিষ্টি লাগছে মা, চল তাহলে বেরোনো যাক। আশিয়ানা মাথা নামিয়ে চুপ করে রইল। তারপর আস্তে আস্তে দুজনে এগিয়ে চলল। এই পাহাড়ের সবটাই প্রায় আশিয়ানার চেনা। এখানে ওর কাউকে লাগে না। আশি এখানে ওর মামনির ট্যুর গাইড। প্রথমেই ওরা গেল পাহাড়ের থেকে 2 কিলোমিটার ঢালে এক বৌদ্ধ মনেস্ট্রিতে। লাল, নীল, হলুদ, সবুজ রঙে আঁকা দারুণ সুন্দর রঙিন একটা জায়গা। দূরে সুর বাজছে, বুদ্ধং শরণং গচ্ছামি। মেরুন পোশাক পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। মাথায় চুল নেই, অথচ বাচ্চাগুলোর মুখের মধ্যে অন্য রকমের একটা মায়া। খুব শান্ত পরিবেশ। পাহাড়ের উঁচু থেকে নিচের দিকে শহরের ঘরগুলো ছোট ছোট পিঁপড়ের মতো লাগছে। আশিকে এরকম শান্ত নির্মল শহরে রেখে তিস্তা ভারী স্বস্তি পাচ্ছে। কিছুটা দূরে একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। এই শান্ত পরিবেশে খানিকক্ষণ চুপ করে বসে থাকে ওরা। শহরে এ পরিবেশ শত তপস্যা করলেও পাওয়া যাবে না। তিস্তার জীবনে এরকম শান্তি দেওয়ার মতো মানুষের বড্ড অভাব। আশিয়ানা এই পরিবেশে অনেক দিন কাটিয়েছে, যদিও আশিয়ানা খুব শান্ত স্বভাবের। তবু এই পরিবেশে থেকে ও আরো বেশি চুপচাপ হয়ে গেছে। তিস্তা আর আশিয়ানা একই পৃথিবীর উপর, একই আকাশের নিচে দাঁড়িয়ে আছে। তবু নানা কারণে ওদের মধ্যে দূরত্ব বেড়েই চলেছে। সময় আর পরিস্থিতি এদের বিচ্ছেদের কারণ। বেশ অনেকখানি সময় কাটিয়ে ওরা নদীর সামনে এসে বসল।
তিস্তা আর আশিয়ানা দুজনের হাতেই আইসক্রিম। নদীর পাড়ে বসে আশিয়ানা একটু ইতস্তত করে বলল, মামনি, একটা গান শোনাবে? এই অনুরোধটা যে তিস্তা কোনোদিনও পাবে তাও আশা করেনি। এরকম একটা পরিবেশে আশিয়ানা তিস্তাকে গান শোনানোর অনুরোধ করেছে। তিস্তার চোখের কোণে জল চিকচিক করে উঠল। ও গান ধরল, ভালোবাসি ভালোবাসি এই সুরে। সুন্দর প্রকৃতির মধ্যে তিস্তা গান গেয়ে চলে। আশিয়ানা চুপ করে সেখানে বসে গান শুনছে। এই চুপ করে থাকার মধ্যেও যে কত কথা থাকতে পারে তা আশিয়ানা আর তিস্তা অন্তর থেকে অনুভব করল। তিস্তার গান শেষ হতেই ওখানে বসে আশিয়ানা হঠাৎই নিজের মনে আউড়ে উঠল, বৃষ্টির জল হাতের চিবুক ছুঁয়ে যায়। আমার শহর দিন দিন যৌবন হচ্ছে। বার্ধক্য জাপটে ধরে নরম কলিজা। ক্লান্তির নিঃশ্বাস বয়ে বেড়ানো বেকার যুবক শহর নিশ্চিন্তে চাদর মুড়িয়ে ঘুমায়। সাজানো ফ্লাইওভার দিয়ে ছুটে যায় ব্যস্ত যন্ত্রণা। তিস্তা চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, কার লেখা এটা? তোর? আশিয়ানা ইতস্তত করে বলল, হ্যাঁ মামনি, আমি লিখি তোমার মতোই। ভালোবাসি মামনি লিখতে। শান্তভাবে গর্বের হাসি হেসে উঠল তিস্তা। তারপর বলল, সুন্দর লেখা, খুব সুন্দর, লিখে যা, তোর হবে, তুই পারবি মা। আমি যা পারিনি তুই তা পারবি। আশিয়ানার মনের কষ্ট থেকে ওর লেখা বেরিয়ে আসে, সেটা তিস্তা পরিষ্কার বুঝতে পারল। আশিয়ানা আর তিস্তাকে ঈশ্বর যেন একটা অসম্ভব সুন্দর সময় উপহার দিল। কে জানে আবার কবে ওরা এরকম একটা সুন্দর মুহূর্ত পাবে। অনিন্দ হোটেলে থাকতে থাকতে এক প্রকার বিরক্ত হয়ে একটা কিং সাইজ সিগারেট ধরালো। পাহাড় ধরে সোজা নেমে আসলো কিছুটা। পাহাড়ের এই অসহ্যকর চুপচাপ পরিবেশ অনিন্দর পছন্দ নয়। চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। হঠাৎই দূরে তিস্তাকে দেখে এগিয়ে এসে ডাক দিল, তিস্তা, বেশ তো আমাকে ভুলে গেছো দেখছি। এলাম একসঙ্গে আর তুমি এখানে একা একা ঘুরছো। এখন তিস্তা মিত্তির এদিক ওদিক চলে গেলে আমি একা একা কি করব? তিস্তা বেকায়দায় পড়ে যায়। সামনে আশিয়ানা আর পেছনে অনিন্দ। এরা কেউই একে অপরকে ভালোভাবে চেনে না। অনিন্দ যাও বা আশিয়ানাকে ছবিতে দেখেছে, ওর কথা জানে, কিন্তু আশিয়ানা কি করবে? আশিয়ানা শুধু জানে অনিন্দ ওর মায়ের লেখা গানগুলো গায়, কিন্তু ওদের বন্ধুত্বের কথা আশিয়ানার অজানা। তাই খুব স্বাভাবিকভাবেই আশিয়ানা একেবারে আশ্চর্য হয়ে পড়েছে। তিস্তা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, ও ও অনিন্দ, তুমি, আশিয়ানা এসেছে দেখো। ওই দিন যে ভদ্রলোকটি তিস্তার সঙ্গে এসেছিল, এই লোকটা সেই। আশিয়ানা ওকে চিনতে পারল। এখন ওর সামনে সবটা পরিষ্কার। এই লোকটাকে মামনি চেনে। ও মামনির সাথে এসেছে, কিন্তু কি কারণ তা বুঝতে পারছে না। তবে লোকটাকে প্রথম দেখাতেই আশির কেমন যেন একটা লাগলো, খুব একটা পছন্দ হলো না। ওর কেন জানি মনে হলো এখানে ওই ভদ্রলোক ইচ্ছাকৃত এসেছে, ওর আর ওর মামনির সুন্দর মোমেন্ট নষ্ট করে দিতে। লোকটাকে দেখেই আশিয়ানা রাগে ক্ষোভে ভিতরটা জ্বলে যাচ্ছে। লোকটা যেন ওর মামনিকে চুরি করতে এসেছে ওর কাছ থেকে। চিৎকার করে উঠে আশি বলল, মামনি প্লিজ, আজ কিন্তু লিভ, না হলে আমি চলে যাচ্ছি। উনি এখানে এসেছেন আমাদের দিনটা নষ্ট করতে। আমি চাই না এখানে আর কাউকে, প্লিজ ওকে চলে যেতে বলো। তিস্তা একরকম থতমত খাচ্ছে। ও বুঝতে পারছে না যে মুহূর্ত এতদিন ধরে চাইছিল সেটা এত কাছে পেয়েও হারিয়ে ফেলছে।
ও আশিয়ানার কাছে এগিয়ে এসে বলল, তুমি তুমি ভুল ভাবছো বাবা, ও ও কিচ্ছু নষ্ট করবে না, ও তো ভালো মানুষ। আয় আয়, এসে কথা বলে দেখ, ও তোর বন্ধু হতেই তো এসেছে মা, কথা বল। অনিন্দ ডান হাত এগিয়ে বলল, হাই আশিয়ানা, আমি অনিন্দ বসু, আমরা বন্ধু হতে পারি? আশিয়ানা অনিন্দর কথাকে গ্রাহ্য না করে কাঁপা কাঁপা গলায় বলল, মামনি, আমি ওকে এখানে চাই না, তুমি ওকে এখান থেকে যেতে বলো, আর না হলে তুমি ওর সঙ্গে চলে যাও ওকে নিয়ে। আমি বুঝতে পারিনি যে আজকে তোমার সঙ্গে অন্য কারো প্ল্যান ছিল। সরি 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 মামনি, সরি, আমি সরি। কাঁদতে কাঁদতে আশিয়ানা ছুটে স্কুলের দিকে চলে গেল। ওই লোকটাকে আশির ভালো লাগলো না। তিস্তা আবার সবটা নষ্ট করে ফেলল। যখনই সব ঠিক থাকে তখনই এমন কিছু একটা হয়ে যায় আর সব ঘেঁটে যায়। বারবার সব হারিয়ে ফেলছে তিস্তা, বারবার। এদিকে ব্যারাকপুরে ঐক্যতান ফ্ল্যাটের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে সৌগতবাবু। বাজার থেকে থলি ভরে সবজি এনেছে। এই কাজটা ওর বরাবরের প্রিয়। সারাটা জীবন নিছকই একজন পোস্ট অফিসের ক্লার্কের চাকরি করে জীবনটা পার করে দিয়েছে। বছর 5 হলো অবসর গ্রহণ করেছে। ঢল ঢলে সুতির পাঞ্জাবির পকেট থেকে ফ্ল্যাটের চাবি বের করে দরজা খুলল। তারপর ঘরে এসে সৌগতবাবু থলি ভর্তি বাজার পাশে নামিয়ে রাখল। পাড়াতে একটা সময় সৌগতবাবু যথেষ্ট সম্মানীয় ছিল। এর জন্য একটা সময় ওর ভিতরের অহংকার আকাশ ছোঁয়া হয়ে উঠেছিল। সময়ের সঙ্গে সঙ্গে ওর সেই অহংকার ভেঙে পড়েছে। যার ক্ষত ও আজকের দিনেও বয়ে বেড়াচ্ছে। আজ তিস্তা ঘরে নেই। যতই হোক, তিস্তা ঘরে না থাকলে ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে। বাড়ি এসে ও ক্লান্ত শরীরটাকে সোফায় এগিয়ে দিল। তারপর ভাবতে লাগলো, আজ তিস্তা বাড়িতে থাকলে ওর এই গন্ধমাধব পর্বতের মতো বাজার দেখে কিভাবে রেগে উঠত। ভাবতে ভাবতে নিজের অজান্তেই হেসে উঠল সৌগতবাবু। ও কি বা করবে? সৌগতবাবু বরাবরের পেটুক বাঙালি। যতদিন তিস্তার মা বেঁচে ছিল ততদিন অফিস যাওয়ার আগে এই ছিল ওর প্রতিদিনের অভ্যেস। থলি ভরে মনের মতো বাজার করে আনত। রাতে সেই খাবার তৃপ্তি করে খেত। অফিসের পরে বাড়ি ফিরে জমিয়ে আড্ডা দিতে দিতে সেই খাবার অমৃতের মতো লাগত। তিস্তা ওর মায়ের পাটটা ধরে রেখেছে। ও বেশ জম্পেশ রান্না করে। কাল তিস্তার ফিরে আসার কথা, তাই সৌগতবাবু আজ সন্ধেবেলাতেই বড় বাজার থেকে বাজার করে আনল। তিস্তার সঙ্গে সৌগতবাবুর এখন আর সেরকমভাবে কথা হয় না। দুজন ঘরে থাকলেও একটা অসহ্যকর নীরবতা বজায় থাকে। প্রয়োজনের অতিরিক্ত একটা বাড়তি কথাও কেউ বলে না। সৌগতবাবু খানিকক্ষণ পরে পাড়ার অবসর ক্লাবে যাবে, তাই নড়ে চড়ে বসল। সময় মতো ঘরের কিছু টুকটাক কাজ শেষ করে ক্লাবে এসে জড়ো হলো। এখানে রোজ সন্ধেবেলা পাড়ার সমস্ত রিটায়ার করা মানুষ এসে আড্ডা দেয়। আজও তার ব্যতিক্রম হলো না। এই ক্লাবের সদস্য হচ্ছে সুবল, বসুবাবু, অরূপ, বিপিন বাণুজ্যে, নিমাইদা, প্রবীর, আরো অনেকে। আর সৌগতবাবুও রয়েছে ওদের সঙ্গে। ক্লাবটা সাধারণ আনন্দ আমোদ করার জায়গা। ওখানে সংসার জীবন থেকে ছুটি নিয়ে কিছু সময় চা, আড্ডা, ক্যারাম, তাস এসব খেলে সময় কাটে। ক্লাবে ঢুকতেই অরূপ কথা তুলল, কি হে, আজ দেখি আসর একটু আগেই বসেছে। সুবল গলা ঝেড়ে বলল, না, তোমার অপেক্ষাতেই আছি, এসো। সিগারেটটা একটু বাড়াও দেখি, দাও। অরূপ চেয়ার ধরে বসতে বসতে বলল, শুনলে নিতাই মুখুজ্জের বিয়ে করেছে? হ্যাঁ, পালালো তো পালালো, শেষে কিনা কামার ছেলেকে বিয়ে করে। বলো দেখি, পাড়াটার আর কি রইল? হ্যাঁ না, বলো কি আবার একটা ঘটনা? হ্যাঁ, এ আজকালকার ছেলে মেয়েদের বলিহারি যায়। কি যে এত প্রেম! বাবা, বাপ মায়ের সম্মানের তো আক্কা করে না। ছি ছি, এবারে উচ্ছন্ন আছে সমাজটা। অরূপ আরো রং চাপিয়ে বলল,
তাহলে আর বলছি কি? হ্যাঁ হ্যাঁ, শুনেছি নাকি ওরা আবার। অরূপ বাবুকে কথা শেষ করতে না দিয়েই এক প্রকার ধমক দিয়ে বিপিন বাণুজ্যে বলে উঠল, অরূপ, তোর এই পরনিন্দা পরচর্চার স্বভাবটা আজ অব্দি গেল না। ওদের কথা শুনে প্রবীর বাবু মানে প্রবীর চৌধুরী চুপ করে ভাবতে শুরু করলো। এই ক্লাবটা যত না জীবন থেকে টেনশন কষ্ট কমাতে তৈরি হয়েছে, তার চেয়ে এর বেশি ভূমিকা রাখছে মানুষের জীবনে উটকো ঝঞ্ঝাট বাড়াতে। এসব কথা ভাবতে ভাবতে প্রবীরবাবুর চোখ গিয়ে পড়ল সৌগতবাবুর দিকে। সৌগতবাবুর মুখটা শুকনো হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রবীরবাবু একটু কড়া স্বরেই বলল, কি করছো তোমরা? ক্লাবে কি সেই কুটকাচালি পরনিন্দা পরচর্চা করতে আসি আমরা সব? বাড়িতে গেলে সেই তো আবার বউয়ের ফাই ফরমাস খাটতে হবে। একটু সময় পাই তা সেটা একটু সবাই মিলে হাসি ঠাট্টা করে কাটাই। হ্যাঁ, দেশের খবর কি আবার কম পড়লো নাকি অরূপ? হ্যাঁ, যে তুমি আবার পাড়ার খবর খুলে বসলে? হ্যাঁ, কথাগুলো অরূপের বেশ একটু গায়েই লাগলো। কটাক্ষের সুরে বলল, সেই হ্যাঁ, দেশের খবরই বলো। দেশ মানে সেই রাজা রাজনীতির কথা বলো শুনি। হ্যাঁ, আমি এত সকলের মন রেখে কথা বলতে পারি না, বুঝলে তো? হ্যাঁ, মন রেখে কথা বলতে পারি না। তুমি ভালোই ব্যালেন্স করো দেখছি প্রবীর। হ্যাঁ, খাঁটি খাঁটি গুণ তোমার। কথাগুলো যে সৌগতবাবুকে উদ্দেশ্য করে বলছে তা সৌগতবাবু ভালোই বুঝতে পারছে। ও চুপ করে মাথা নিচু করে বসে আছে। চারিদিকে লোকজন নানা বিষয়ে কথা বলেই চলেছে। সৌগতবাবু ওখানে বসে ভাবছে ওর জীবনের আদর্শ শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। আজকালকার মেয়েদের এই অত্যাধিক স্বেচ্ছাচারিতা ওর কোনোদিনই পছন্দ নয়। এই নিয়ে ওর তিস্তার সাথে বরাবরের একটা মতপার্থক্য থেকেছে। সমাজ সামাজিকতা বরাবর সৌগতবাবুর কাছে প্রাধান্য পেয়েছে। সৌগতবাবু বিশ্বাস করে এই সমাজে মেয়েদের জন্য নিরাপদ স্থান ওদের নিজের ঘর এবং ওদের স্বামীর ঘর। নিরাপদ চাকরি হচ্ছে ঘরের কাজ করা। তিস্তাকেও এই শিক্ষাতেই বড় করেছে। কিন্তু এই কারণে তিস্তাকে উচ্চশিক্ষিত করতে সামান্য কার্পণ্য করেনি। মেয়েদের নাচ করা ওর খুব পছন্দের নয়, তাই তিস্তাকে গানের তালিম দিয়েছে। মতের অনেক অমিলের কারণে জীবনে প্রতিটা মোড়ে দাঁড়িয়ে বাবা মেয়ের মধ্যে তর্ক হয়েছে, আর সেই তর্কে জিতেছে সৌগতবাবু। তিস্তা কখনোই নিজের দাবি জানানোর জায়গা পায়নি। ও যতবার প্রতিবাদ করতে চেয়েছে ততবার সৌগতবাবুর সামনে ও চুপ করে যেতে বাধ্য হয়েছে। এসব নানা কথা এখন সৌগতবাবুর মাথায় আসছে। হঠাৎই কি মনে হতে ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 10টা বেজে গেছে। সকলকে উদ্দেশ্য করে বলল, আমি আজ উঠি, মেয়েটা কাল সকালে ফিরছে, যাই ঘরগুলো গুছিয়ে রাখি, আসি। বাড়ি ফেরার পথে সৌগতবাবুর আশিয়ানার কথা কয়েক সেকেন্ডের জন্য মনে পড়ল। আশিয়ানার জন্য ওর মনের মধ্যে সামান্য সহানুভূতি স্নেহ কিচ্ছু নেই। তিস্তা গেছে ওর মেয়ের সঙ্গে দেখা করতে। দাদু হিসাবে যেটুকু কর্তব্য ওর করণীয় তা যথার্থই পালন করেছে। সৌগতবাবু চিরকাল নিজের কর্তব্য ঠিক পালন করে এসেছে। তিস্তা ফিরলে সৌগতবাবুর একটাই কাজ, শুধু মুখ ফুটে জিজ্ঞেস করা আশিয়ানা কেমন আছে। যদিও প্রশ্নের উত্তরের অপেক্ষাও করে না, এই কথা তিস্তাও জানে। এদিকে পাহাড়ের কোলে কাঁদতে কাঁদতে হোস্টেলে ফিরল আশিয়ানা। আশিয়ানা ওর রুমে এসে বিছানায় বসে পড়ল। তার শরীর মন কোনোটাই আর ভালো লাগছে না। মিমি এসে ওকে ডেকে তুলছে। আশিয়ানা ওঠ, এই আসি ওঠ, চল খেতে যাবি না? এই আসি ওঠ। কোনো উত্তর না পেয়ে মিমি আবার ডাকলো, এই আসি, এই রে ওঠ রে, আরে এরপরে খাবার ঠান্ডা হয়ে, এই আসি ওঠ, এই ওঠ না,
চল, নইলে কিন্তু রুটি শেষ হয়ে যাবে। চল না, এই আসি, ওঠ, এই ওঠ। এভাবে বেশ অনেকবার মিমি আশিয়ানাকে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু কাঁদতে কাঁদতে কখন যে আশিক ঘুমিয়ে গেছে ও টের পায়নি। আজ আশিয়ানা না খেয়েই ঘুমিয়ে পড়েছে। অন্যদিন আশি আর মিমি একসাথে ডিনার করতে যায়। আজ মিমি একাই খেয়ে নিল, নিজেই লাইট নিভিয়ে বেডে গিয়ে শুয়ে পড়ল। অন্যদিকে তিস্তা হোটেলে ফিরে এসে কড়া স্বরে বলল, অনিন্দ, তোমাকে কাল বলেছিলাম তো যে আজ আমি আর আশি একসাথে একটু সময় কাটাবো। তাহলে কেন এলে তুমি ওখানে? আশি আমাকে আবার ভুল বুঝলো। এত কষ্টে মেয়েটা একটুখানি সহজ হয়েছিল, আনন্দে ছিল, তুমি কেন এলে ওখানে? অনিন্দ তিস্তার এই রকম রূপ আগে কখনো দেখেনি। ও শান্তভাবে বলল, আমার মাথায় ছিল না, আমার ভুল হয়ে গেছে। আসলে বেমালুম মাথা থেকে বেরিয়ে গেছিল কথাটা। আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমাদের মুহূর্ত নষ্ট করে দেওয়ার, বিশ্বাস করো। আমি আসলে কিছুক্ষণ ঘরের মধ্যে কেউ কোনো কথা বলল না। সেই নিস্তব্ধতা ভেঙে তিস্তা নিজেই বলে উঠল, অনিন্দ, আশিয়ানা কেন এইভাবে রিয়াক্ট করলো সেটা আমি বুঝতে পারলাম না। ফিরে যাওয়ার আগে এইভাবে মেয়েটা রাগ করে চলে গেল, খারাপ লাগছে। আর তুমি আমাকে আর আশিকে একসঙ্গে দেখেও তুমি ওখানে গেলে। অনিন্দ চুপ করে থেকে বলল, আমি আশিয়ানাকে দেখে অত ভালোভাবে চিনতে পারিনি। ওখানে তো অনেক লোক ছিল, ভাবলাম তুমি হয়তো একাই আছো। তিস্তা খানিক শান্ত থেকে তারপর মুখ ফিরিয়ে চলে গেল। কাল ওকে ফিরতে হবে, যাওয়ার আগে আর দেখা হবে না আশির সাথে। কাল ভোরে ট্রেন, আবার কবে আসবে সেটা তিস্তা নিজেও জানে না। আর যাওয়ার আগে মেয়েটাকে এরকম ভাবে কাঁদতে দেখে তিস্তার মনে কষ্ট হচ্ছে। ভোরের ট্রেনে তিস্তা আর অনিন্দ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। অনিন্দর আজ কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই তড়িঘড়ি করে ওদের ভোরের ট্রেনে ফিরতে হলো। সেই মতো আগে থেকেই টিকিট কেটে রেখেছিল অনিন্দ। দুপুর নাগাদ এসে পৌঁছলো হাওড়া। অনিন্দ হাওড়া থেকে লোকাল ধরে বর্ধমান বেরিয়ে গেল, আর তিস্তা সেখান থেকে এলো ব্যারাকপুর। ঐক্যতানের দোতলায় সৌগতবাবুর ফ্ল্যাটের দরজায় টোকা পড়ল। শারীরিক এবং মানসিকভাবে তিস্তা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। কোনোভাবে ব্যাগ নামিয়ে ও নিজের ঘরে চলে যাচ্ছে, এমন সময় সৌগতবাবু ডাকল, কেমন আছে আশিয়ানা? পড়াশুনো কেমন হচ্ছে? শরীর ঠিক আছে তো? তিস্তা এক ঝলক তাকিয়ে উত্তর দিল, সব ঠিক, ভালো আছে। অপর দিক থেকে গম্ভীর স্বর আসলো, বাজার সব করা আছে, যতটা পেরেছি কাজ এগিয়ে রাখা আছে। আর কথা শেষ না হতেই তিস্তা বলল, বাপি থাক, আমি সব করে নিচ্ছি। কি রান্না হবে বলো? তিস্তা এই রকমই। ওর বাবাও জানে মেয়ের মন ভালো না থাকলে চুপ করে চেপে যাওয়াটাই ওর স্বভাব। একটা সময় যদিও সবটাই অন্য রকম ছিল, একদম অন্য রকম। কিছুটা কৌতূহলী হয়ে তিস্তাকে ওর বাবা জিজ্ঞেস করলো, এবার কি অনিন্দর সাথে আশিয়ানার পরিচয় হয়েছে? তিস্তা উত্তর দিল, না। তারপর সোজা নিজের ঘরে চলে গেল। তিস্তার ঘরটা বেশ সাদামাটা, ঠিক ওর জীবনের মতো। আড়ম্বরহীন ঘরে ওর একটা দক্ষিণমুখী ব্যালকানি আছে। ঘরের মাঝখানে বিছানা, তার একপাশে একটা বইয়ের তাক, অন্যদিকে কাপবোর্ড আর আয়না। তিস্তা হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়ালো। তিস্তা পরিষ্কার দেখছে ওর সামনে ওর পাওয়া না পাওয়া, আঘাত, যন্ত্রণা, সবকিছু। ওর শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা গল্প। হঠাৎ ওর বাপির ডাকে ঘোর কাটে তিস্তার। তিস্তা বিছানায় পড়ে থাকা সালোয়ার কামিজ পরে বেরিয়ে এলো, সোজা চলে গেল রান্নাঘরে। ওখানে লক্ষ্মী মেয়ের মতো সবজিগুলো কাটতে কাটতে তিস্তা মাঝে মাঝে
অন্যমনস্ক হয়ে পড়ছে। অনিন্দ ইচ্ছাকৃত তো কিছুই করেনি, তবু ওর অনিন্দকে ক্ষমা করতে কষ্ট হচ্ছে। যেমন তেমন করে মাছের ঝোল আর ভাত রেঁধে তিস্তা ওর বাপিকে খেতে ডাকল। সৌগত মিত্রের কথায় তিস্তার রান্না একবার খেলে নাকি আমৃত্যু সেই স্বাদ মুখে লেগে থাকবে। যদিও এত প্রশংসা সবই ও মনে মনে করে, ভাষায় এর কিচ্ছুটি প্রকাশ নেই। কোনোভাবে খাবার খেয়ে তিস্তা নিজের ঘরে যেতে পারলে বাঁচে। আশি আর অনিন্দ এখন ওর মনে দুই দিক থেকে আক্রমণ করছে। ও মনে মনে ভাবল, আমি কি ঠিক করলাম অনিন্দর প্রতি এতটা কঠিন হয়? ট্রেনে একটা কথাও বলিনি অনিন্দর সঙ্গে, ওর হয়তো খারাপ লাগছে। আর আশিয়ানা ও কি আমার ভুল বুঝল? আর পারছি না, পারছি না। এমন সময় সৌগতবাবু ডাকল, তিস্তা, অনিন্দ ফোন করেছিল, ও সন্ধ্যাবেলা আসতে চাইছে, কিছু দরকার ছিল ওর। তিস্তা বলল, পাপি আজ সন্ধ্যেতে আমার হবে না, ওকে বারণ করে দাও। এই বলে তিস্তা উঠে গেল। সব কাজ সেরে তিস্তা নিজের সব থেকে প্রিয় জায়গাটায় গিয়ে বসল, ওর ব্যালকানিতে। তিস্তা ব্যালকানিতে গিয়ে একটা কালো ডায়েরি আর পেন নিয়ে বসে পড়ল। বিকেলের দিকে এই পড়ন্ত রোদ আর গঙ্গার ঠান্ডা হাওয়া মিলে মিশে যাচ্ছে। তিস্তার মনে পড়ছে এরকমই একটা শান্ত বিকেলে অনিন্দর সাথে ওর প্রথম আলাপ হয়েছিল বর্ধমান বইমেলায়। তিস্তার পিস্তত দিদির বাড়ির সামনেই মেলা বসেছিল। ওর দিদি বাইরে কাজ করত, তাই এতদিন পর বাড়ি ফেরায় বোনের সঙ্গে দেখা করতে চেয়েছিল। তাছাড়া আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া তিস্তা অনেক দিন ছেড়ে দিয়েছে। আর তিস্তার এই পিসি যে ওকে খুব একটা ভালোবাসে তাও ঠিক নয়। একই তিস্তার লাজ লজ্জাটা কম, সমাজকে ও সেরকম গুরুত্ব দেয় না কখনোই। তার উপর একা নিজের মেয়েকে মানুষ করছে। ওর পিসি খুব একটা ভালো নজরে এসব কোনোটাই দেখে না। তিস্তা সেদিন মেলায় একাই গিয়েছিল, একা ঘুরতে। হিমুর বইয়ের হাত ধরেই তিস্তা ও অনিন্দর পরিচয় হয়েছিল। ভাবতে ভাবতে অজান্তেই হেসে উঠল তিস্তা। ওর গত 9 বছর ধরে একটা বাজে অভ্যেস হয়েছে, ডায়েরি লেখা। হাওয়া এসে ডায়েরির পাতা এলোমেলো করে দিচ্ছে, আর তিস্তার একে একে সব কথা মনে পড়ছে। আজ থেকে বছর 6 আগে বইমেলার এক স্টলে দাঁড়িয়ে বইয়ের পাতা উল্টে পাল্টে দেখছিল তিস্তা। ওই দিন ভাঙা মেলা ছিল, তাই ভিড় সেরকম নেই। তিস্তার হাতে হুমায়ুন আহমেদের হিমু সমগ্র। এমন সময় হঠাৎই একটা ভারী গম্ভীর স্বর পেছন থেকে, এই বইটি আমার খুব প্রয়োজন, আপনার অসুবিধে না থাকলে আমি এটা নিতে পারি? নরম স্বরে তিস্তা বলল, মাফ করবেন, বইটি আমি নিচ্ছি, আপনি অন্য একটা কপি নিয়ে নিন। না, আসলে এই বইয়ের একটাই কপি ছিল এই স্টলে, আর অন্য একটা স্টলে আছে, তবে ওটাতে ডিফেক্ট আছে। বেশ তো, আর অন্য স্টলে দেখুন। মাফ করবেন, বইটি আমার লাগবে। হিমু ছাড়তে পারলাম না। অন্য স্টলে শেষ, আমার বইটি খুবই দরকার, মানে একবার বুঝুন আপনি। আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, তাকে উপহার দিতে হবে, প্লিজ। মানে খানিকটা ব্যঙ্গ করেই তিস্তা কথাটা বলল। আরে বাবা, এ তো বেশ মুশকিলে পড়া গেছে। আচ্ছা, বেয়াক্কেলে মানুষ তো আপনি মশাই। হ্যাঁ, দেখুন আমি এটা নিচ্ছি, আপনি অন্য কোথাও খুঁজুন, বুঝতে পারলেন? বই আগে নিতে হলে আগে বইয়ের স্টলে আসতে হয়। ভদ্রলোকটি এবার বিরক্ত হয়ে পড়ল। ধুর, হ্যাঁ রাখুন তো আপনার বই আপনার কাছে, বলছি তো খুব প্রয়োজন, কথা দিয়ে ফেলেছি একজনকে, নইলে আপনার হাতে পায়ে ধরতে আমার বইই গেছে। হ্যাঁ ঠিকই বলে, মহিলারা 1 ইঞ্চি জায়গা ছাড়ে না। এই যে বিড়বিড় করে আমার 4টে আজে বাজে কথা না শুনিয়ে যান, দেখুন পাশের স্টলের কপিটাও না হলে বিক্রি হয়ে যাবে, যান। ভদ্রলোকটি বেজায় বিরক্তি দেখিয়ে বলল, ধুর। তারপর সেখান থেকে চলে গেল। তিস্তা বইয়ের বিল করিয়ে পাশের চায়ের দোকানে এসে দাঁড়ালো। ও দেখেনি সেখানে সেই একই ভদ্রলোক চায়ের ভাঁড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটার হাতেও সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে হিমু সমগ্র ঝাপসা ভাবে ফুটে উঠেছে।
মনে মনে বেশ কষিয়ে গাল দিল তিস্তা লোকটাকে। হয়তো লোকটাও তিস্তাকে দিয়েছে। অযথাই মেজাজ খারাপ হয়ে গেল। এসব ভাবতে ভাবতে তিস্তা মাঠের মাঝখানে পেতে রাখা চেয়ারে গিয়ে বসল। শেষ সন্ধ্যার অনুষ্ঠান হবে আজ। অনুষ্ঠান শুরু হলো রবীন্দ্রসঙ্গীত দিয়ে। পাশের চেয়ারে দুটো লোক তখন থেকে বক বক করেই চলেছে। দু একটা কথা তিস্তার কানেও এসে পৌঁছেছে। দুই ভদ্রলোকের মাঝে কথা হচ্ছে। কথায় কথায় একজন অপরজনকে জিজ্ঞেস করলো, কাজের চাপে গানটা একেবারে ছাড়লি নাকি? এখন কি আর গুরুজির কাছে যাওয়া হয়? অপর দিক থেকে উত্তর দিল, গানটা নিয়ে আর কি করলাম বলো, গুরুজির কাছে সময় সুযোগ হলে দেখা করতে যাই, একেবারে যে ছাড়তে পারছি না। তিস্তা পাশে তাকিয়ে দেখল সেই হিমু চোর, যে দায়িত্ব নিয়ে ওর মেজাজ নষ্ট করেছিল। তিস্তা বোঝে এ সমাজে শুধু ও একা নয়, এরকম প্রচুর মানুষ আছে যারা নিজের ভালোবাসাকে ছাড়তে পারছে না, অথচ সমাজ ওদের এগিয়ে যাওয়ার সেই সুযোগও দিচ্ছে না। তাই প্যাশনকে একপাশে সরিয়ে রেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে যান্ত্রিকভাবে বেঁচে আছে হাজার হাজার মানুষ। ও ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকলো খানিকক্ষণ। অজান্তেই চোখাচোখি হয়ে গেল দুজনের। ভদ্রলোক এগিয়ে এসে বলল, হাই, আমি অনিন্দ বসু। আসলে বইটা অন্য একটা স্টলে পেলাম, ক্ষমা করবেন, তখন হয়তো একটু কঠিন ভাষায় কথা বলে ফেলেছি। তিস্তা শুনেই প্রশ্ন করে বসল, আপনি গান করেন? অনিন্দ অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যাঁ, মানে ওই আর কি। আপনি আপনি গান বাজনার জগতের মানুষ, প্যাশন বুঝি এটা আপনারও? হ্যাঁ, গানটা ভালোবাসা, পেশা অন্য কিছু। তিস্তার এই কাব্যিক কথা অনিন্দর মাথার কয়েক মাইল উপর দিয়ে হুশ করে উড়ে যায়। তার ঘটে কিছুই ঢোকে না। হালকা একটা বিনয়ের হাসি হেসে অনিন্দ বলল, আপনি বুঝি কবিতা লেখেন? আপনার কথাগুলো বেশ ছন্দে বাঁধা। তিস্তা হেসে উত্তর দিল, কবিতা লিখি শখে, তবে আমি ব্যারাকপুরে একটা নাট্যদলের সঙ্গে জড়িত। নাটক লিখি নিয়মিত। ও নমস্কার, আমি তিস্তা। দেখেছেন, কথায় কথায় নামটাই বলা হয়নি। হেসে জবাব এলো, আচ্ছা বেশ, পরিচয় হয়ে খুব ভালো লাগলো। অনিন্দর কি মনে হতে ও একটা প্রশ্ন করে বসল, আচ্ছা, আপনার কি আজ বই প্রকাশ হচ্ছে? মানে একটু হেসে তিস্তা উত্তর দিল, বলেন কি মশাই, ভাঙা মেলাতে বই পাবলিশ হয় বুঝি? তিস্তা হেসে ফেলল, আর ওর ফর্সা গাল দুটোয় টোল পড়ল। দেখতে খুব সুন্দর লাগছে। অনিন্দ আর নিজেকে ধরে রাখতে পারল না। ও বলেই ফেলল, না মানে ওই আর কি বলছি, মানে আপনি যদি কিছু মনে না করেন, আপনার ফোন নম্বরটা আমি পেতে পারি? এবার তিস্তা বেশ অপ্রস্তুতে পড়ে গেল। তার মুখে চোখে সেই চিহ্ন স্পষ্ট ধরা পড়ল। সবটা বুঝে অনিন্দ একটানা বলে গেল, ক্ষমা করবেন, আসলে আমার প্রথম ইমপ্রেশনটা যা ছিল আপনার কাছে, তাতে বিশ্বাস করে ফোন নম্বর দেওয়া সংশয়ের খুবই, নিশ্চয়ই বুঝতে পারছি। আসলে বইটা আমি আমার বোনের জন্য কিনছিলাম। ওর জন্মদিনে ওকে হুমায়ুন আহমেদের বইটা উপহার দেবো প্রমিস করে বড্ড মুশকিলে পড়েছিলাম। তবে অসুবিধা থাকলে থাক, মানে ফোন নম্বর দিতে হবে না। তিস্তা কিছুক্ষণ ভেবে চিনতে বলল, না এত কিছু বলতে হবে না, আমি বলছি নম্বরটা, আপনি লিখে নিন। হ্যাঁ। অনিন্দ আর তিস্তা একে অপরের সাথে ফোন নম্বর বিনিময়ের পর্ব মিটিয়ে ফেলল। সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগ, বন্ধুত্ব বাড়তে লাগলো। তারপর নিজেদের প্যাশনের আলোচনা থেকে প্রফেশনাল আলোচনায় ঢুকে পড়ল। সমস্তটা ভাবতে ভাবতে কখন যে বিকেল থেকে সন্ধে হয়ে গেছে তিস্তা বুঝতে পারেনি। 6 বছর আগের দিনগুলো আর ডায়েরির পাতা গুছিয়ে ও এখন চা করতে চলল। ওর অনেক কাজ আছে। ওর বৃদ্ধ বাবাকেও ওকে দেখাশোনা করতে হয়, সময় দিতে হয়, খেয়াল রাখতে হয়। এমন সময় সৌগতবাবু ডাক দিল, তিস্তা।